ছটা নতুন নিয়মকে নিয়ে বলবো। পয়লা অক্টোবর অর্থাৎ আজকে থেকে যে নিয়মগুলোকে লাগু করা হয়েছে সেই নিয়মগুলো কিন্তু একটা একটা করে বলতে বলতে চলেছি। যে নিয়মগুলো কিন্তু চালু হতে চলেছে, এর সঙ্গে দ্বিতীয় ব্যাপার যেটা বলবো সেটাও খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আজকে রিপোর্ট বেরিয়েছে মনিটারি পলিসি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসি কমিশন। সেই মনিটারি পলিসি কমিশনের রেজাল্ট এসছে, মানে ডিক্লারেশন দিয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টকে বলেছে। সে সমস্ত কিছু বলার আগে আমি স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টরের পক্ষ থেকে। নতুনরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পুরোভাবে অজস্র লাইক কমেন্টে মুগ্ধ করা আমাকে। আসা যাক প্রথম যে ইম্পর্টেন্ট পয়েন্টটা, সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এসে সমস্ত ব্যাংকে বলা হয়েছে সেটা হচ্ছে খুব কুইকলি চেক ক্লিয়ারিং করানোর জন্য। অর্থাৎ এই কুইক চেক ক্লিয়ারিং পাসিং এর জন্য এরা দিনের দিন কয়েক ঘন্টা সময় রেখেছে, কয়েক ঘন্টার মধ্যে এটা করতে হবে। এটা পয়লা অক্টোবর 2025 থেকে চালু হতে চলেছে এবং সেকেন্ড লেভেলে এটা করবে 2026 জানুয়ারি মাস থেকে। ফার্স্ট ফেজ যেটা হবে সেটা এক্সাক্ট ক্যালকুলেট মানে লাগু হবে 4 অক্টোবর থেকে এবং সেটা কন্টিনিউ চলবে। এবং সেটার পর সবচেয়ে বড় সুবিধা হবে, একে বলা হয় কন্টিনিউয়াস ক্লিয়ারিং সার্ভিসেস। এই কন্টিনিউয়াস ক্লিয়ারিং সার্ভিসটা আগে যেটা ছিল সেটা হচ্ছে ব্যাচ ক্লিয়ারিং। ব্যাচ ক্লিয়ারিং এর অসুবিধা হচ্ছিল, সময় লেগে যাচ্ছিল অনেকটা, কিন্তু কন্টিনিউয়াস ক্লিয়ারিং সিস্টেম যেটা এলো এর ফলে কুইক চেক ক্লিয়ারিং এর যেরকম সুবিধা হবে, পেমেন্ট প্রসেসিংও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। ফলে কয়েক ঘন্টায় যে কোনো ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হবে, কুইকলি ক্লিয়ার হয়ে যাবে। এটা হলো প্রথম ঘটনা যেটাকে আমরা বলছি রিজার্ভ ব্যাংক চেক ক্লিয়ারিং প্রসেস। নাম্বার 2, সেকেন্ড ইন্টারেস্টিং পয়েন্টার দিকে, সেটা হচ্ছে আইআরসিটিসির তরফ থেকে এই কথাটা আসে এবং পয়লা অক্টোবর চালু হয়। যাদের ভ্যালিড ওটিপি দেওয়া আধার কার্ড রয়েছে, আধার লিঙ্ক রয়েছে, তাদের সবচেয়ে বড় সুবিধা হবে, তারা যখনই টিকিট বুকিং করবে, টিকিট বুকিং এর প্রথম 10 মিনিট তাদের জন্য রাখা হয়েছে। সেই সময় অর্থাৎ এজেন্টদের জন্য প্রথম 15 মিনিট আটকানো হচ্ছে। প্রথম 15 মিনিটের পর থেকে এজেন্টরা কাজ শুরু করে। এই প্রথম 15 মিনিট জন্য রয়ে গেছে কিন্তু যারা কিনা অথরাইজড আধার লিঙ্ক রয়েছে ওটিপি বেসড, তাদের জন্য সুবিধা দেওয়া হচ্ছে। ফলে আধার নাম্বার দিয়ে যে কোনো সময় কিন্তু টিকিট বুক করার সুবিধা তারা পেতে পারবে। এরপরে যেটা বলবো 3 নাম্বার যে প্রসেস, সেটা হচ্ছে পোস্ট অফিস রিলেটেড। পোস্ট অফিসে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্টটা বলবো, সেটা হচ্ছে এই এখন থেকে মানে পয়লা অক্টোবর থেকে যখনই স্পিড পোস্টের মাধ্যমে যখনই কোনো কিছু পাঠানো হবে, তখন সেখানে কিন্তু জিএসটিটা আলাদা করে দেখিয়ে দেওয়া হবে। এটা ইম্পর্টেন্ট। এবং সঙ্গে সঙ্গে আরেকটা পয়েন্টও বলা হয়েছে, সেটা হচ্ছে ওটিপি বেস পার্সেল ডেলিভারি করা হবে। এই যে ওটিপি বেস পার্সেল ডেলিভারি হবে, এর ফলে প্রত্যেকে যখন পার্সেলটা নেবে সেটা ওটিপি তাদের কাছে যাবে, সেই অনুযায়ী তারা কিন্তু কাজ করে। ফলে অনেক সহজভাবে তাদের ডেলিভারি করা প্রোডাক্টগুলো চটপট পাবে এবং ভ্যালিড জায়গায় গিয়ে পৌঁছবে, অন্য কারোর কাছে পৌঁছবে না, কারণ তার কাছে একটা মোবাইলে মেসেজ আসবে, সেটা দিয়ে সে কিন্তু। আমার খুব ইন্টারেস্টিং পয়েন্টের কথা আসছে, সেটা হচ্ছে এনপিএস এবং ইউপিএস রিলেটেড। এনপিএসটা কি? ন্যাশনাল পেনশন স্কিম, এবং ইউপিএস হচ্ছে ইউনিফাইড পেনশন স্কিম। এই দুটো স্কিমের ক্ষেত্রে সবচেয়ে বড় ইন্টারেস্টিং পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কিন্তু 100% ইকুইটি ইনভেস্টমেন্ট করা যাবে। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ। আগে ইকুইটি আর ডেপ্টের একটা পার্সেন্টেজ করা ছিল, যেটা কিন্তু গভর্নমেন্ট থেকে এখন সেটা তুলে দিয়েছে। ফলে ইকুইটি দিয়ে কিন্তু কি 100% ইকুইটিতে ইনভেস্ট করতে হবে। সেক্ষেত্রে পিআরএন নাম্বার দিয়ে কাজটা কিন্তু পুরো করা যায় এবং একাধিক কাজকে কিন্তু একটা পিআরএন নাম্বারে করা যায়। আমার যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে অনলাইন গেম। অনলাইন গেমের যে নতুন বিলটা পাস হয়ে আসছে, সেটা হচ্ছে প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন বিল 2025। এর ফলে একভাবে যে ধরনের অনলাইন গেমগুলোকে অফিসিয়াল কম্পিটিটিং স্পোর্টস হিসেবে গ্রহণ করা হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত অনলাইন গেম টাকা রিলেটেড মানে মানি গেম যেগুলো থাকে সেগুলো কিন্তু পুরোপুরি ব্যান হয়ে গেল। ফলে এটা করলে জরিমানা, জেল দুটোই হওয়ার সম্ভাবনা থাকছে। 6 নম্বরে শেষ যে পয়েন্টটা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে আজকে যে মনিটারি পলিসি কমিটি বসছিল, তারা বেশ কিছু ভালো ভালো পয়েন্ট বলেছে এবং তার মধ্যে সবচেয়ে বড় পয়েন্ট সেটা হচ্ছে রেপো রেট কিন্তু চেঞ্জ হচ্ছে না। যেটা ছিল আগে 5.5% সেটাকেই রাখছে। তার কারণ হিসেবে দেখানো হলো যেটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার চিফ, উনি যেটা বক্তব্য রাখলেন, ওনার নাম হচ্ছে সঞ্জয় মালহোত্রা। উনি বললেন যে কথা, সেটা উনি বলছেন যে অলরেডি যদি এই মুহূর্তে রেট কাট করা হয় সেক্ষেত্রে বা রেপো রেট কমানো হয়, তাহলে ইনফ্লেশনটি ইম্প্যাক্ট পড়বে। আর এখনই যা পরিস্থিতি, তাতে রেপো রেট কমানোর মতো কোনো পরিস্থিতি ঘটেনি। ফলে এটা একটা পজিটিভ পয়েন্ট। সেকেন্ড ওয়ান, ব্যাংকিং সেক্টরে কিন্তু ঢেলে সাজানো হলো। যে ক্রেডিট রিস্ক নিয়ে কথা বলা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল ইসিএল নিয়ে একটা কথা বলা হয়েছিল, যেখানে এই যে ক্রেডিট লিমিট, অর্থাৎ ব্যাংক এখন থেকে ভবিষ্যতের দিকে তাকিয়ে কিন্তু কাজ করবে। অর্থাৎ যখনই কোনো লোন দেবে, সঙ্গে সঙ্গে তার ফিউচার ক্যালকুলেশন করবে, এটার কত পার্সেন্ট ব্যাড ডেট হতে পারে, সেই মতো প্রভিশন গ্রহণ করবে। আগে যেটা ছিল সেটা হচ্ছে ব্যাড ডেট হলে পর তার প্রভিশন তৈরি হতো,
এখন যেটা গভর্নমেন্ট রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া চাইছে সেটা বলছে ফিউচারে প্রভিশন করতে হবে, ফিউচারে অর্থাৎ আগামী দিনে এই অবস্থায় আসতে হবে। এই জায়গাটা আনার জন্য এটা সময় সাপেক্ষ ব্যাপার। অর্থাৎ আজকে যদি 100 টাকা লোন দেয় ব্যাংক, সঙ্গে সঙ্গে চিন্তা করে নেবে এই 100 টাকার মধ্যে কত পার্সেন্টেজ না পাওয়ার সম্ভাবনা, যতটা পাবে না তার এগেনস্টে প্রভিশন করা আগে থেকে শুরু করবে, মানে ফিউচার ভ্যালুর উপরে তৈরি হবে টোটালটা। এটাকে বলছে ইসিএল ফ্রেমওয়ার্ক। এটা এখন থেকে চালু করতে চাইছিল, কিন্তু অন্যান্য ব্যাংকগুলো যখন রিকোয়েস্টে, এটা আমরা দেখবো 2026 সালের জানুয়ারি মাস থেকে এটা চালু হওয়ার সম্ভাবনা। এবং বেশ কিছু পজিটিভ খবরও এখানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া শোনানো হয়, যার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা সেটা বলার দরকার, সেটা হচ্ছে জিএসটি কমানোর ফলে আলটিমেটলি এটাকে এক্সপেকটেশন করে নেওয়া হচ্ছে আগামী দিনে খুব পজিটিভিটি আসবে, যার ফলে রেপো রেট কমানোর দরকার নেই। এবং তার সঙ্গে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে যে সুবিধাটা, ছাড়টা দেওয়া হয়েছিল, এর ফলে আলটিমেটলি কনজিউমার সেক্টরে, মানে যাকে আমরা বলবো কনজিউমার রিলেটেড যে সমস্ত প্রোডাক্টগুলোর ক্ষেত্রে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু যাকে কনজিউমার ডিউরেবল প্রোডাক্ট যাকে বলা হয়, সেসব ক্ষেত্রে বেশ কিছু ডিমান্ড বাড়বে। এবং এটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে কিন্তু এটাকে প্রকাশ করা এবং বলা হয় যে এর ফলে আগাম ভবিষ্যতে কিন্তু সুবিধা আসতে চলেছে। এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হয়, সেটা হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশনটা বলা হয় অনেকটা কমেছে, মানে গতবারে যেখানে ইনফ্লেশন রেট যেটা ছিল সেটাকে আমরা বলেছিলাম 3.1 যেটা বলা ছিল, এখন কিন্তু সেটা কমে চলে এসেছে 2.6%। এটা কিন্তু খুব পজিটিভ, এই ইনফ্লেশন রেটটা কমছে। এর সঙ্গে আরেকটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে রুপি ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পজিটিভিটি নিয়ে এসছে, মানে যেটা বলা হচ্ছে নেপাল, ভুটান এবং ইন্ডিয়া এরা মিলে রুপিটাকে একটা স্ট্রঙ্গার করার চেষ্টা করছে ডলারের বদলে। এতকাল ধরে বন্ধুরা যেটা করা হতো, ডলারটার কম্প্যারিজনে রুপি কোথায় দাঁড়ানো হবে, এখন ডলারের সঙ্গে কম্প্যারিজন হবে শ্রীলঙ্কা, ভুটান এবং নেপালের সঙ্গে। ফলে এটা একটা আলাদা মাত্রা তৈরি করবে। এখানে কি জিনিস তৈরি হবে, সেখানে এই রুপি বিজনেস, মানে অর্থাৎ টাকার মাধ্যমে যে ব্যবসাটা, সেটা নেপাল, ভুটান, শ্রীলঙ্কার সঙ্গে কিন্তু ভারত করতে চলেছে। ফলে এখানে কিন্তু রুপি আরো স্ট্রঙ্গার হতে থাকবে বলে মনে করো না। জিডিপি গ্রোথ রেট, এটা নিয়েও কিন্তু কথা হয়েছে এবং বলা হয়েছে খুব রিয়েল জিডিপি গ্রোথ যেটা রয়েছে, মানে প্রজেক্টেড করছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে 6.8%। দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। শুধু তাই বলে না, ওরা Q2 তে যে প্রজেক্ট করছে সেখানে বলছে 7% এবং Q3 তে বলছে 6.2%। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে খুব পজিটিভ দেখাচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যে আমরা কিন্তু এই ব্যাপারে খুব ভালো জায়গায় যেতে চলেছি। এবারে যে কথাটা বলছে সেটা হচ্ছে জিএসটি রিফর্মস ফ্যাক্টরের ফলে আলটিমেটলি ইকোনমি স্টেবিলিটি আসার সম্ভাবনা প্রচুর রয়েছে এবং ইনফ্লেশনটাও আন্ডার কন্ট্রোল রয়েছে বলে কিন্তু এখানে বলেছেন, এবং সেখানে মালহোত্রা সাহেব এই ব্যাপারটাকে সম্মতি জানিয়েছেন। এবারে আরেকটা বিষয় নিয়ে বলার, সেটা হচ্ছে আইপিও। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে যেটা বলা হয়েছে সেখানে হচ্ছে আইপিও যে ফাইন্যান্সিং লিমিট, সেটা কিন্তু 25 লাখে করা হয়েছে পার ইনভেস্টর, যেখানে ফরেন ইনভেস্টরদের কথা এখানে বলা হচ্ছে, এই সুবিধাটা দেওয়া হচ্ছে। আলটিমেটলি এই ধরনের পলিসির যে টোটাল ব্যাকগ্রাউন্ড পাওয়া গেল, তাতে একটা ব্যাপার সম্পূর্ণ ক্লিয়ার হলো। প্রথম হচ্ছে আমাদের ইনফ্লেশন রেটে কিন্তু পজিটিভ খবর আসছে, অন্তত এইটুকু বলা যাচ্ছে যে ইনফ্লেশনটা খুব বাড়েনি এটা। 2 নম্বর, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি গ্রোথ রেট সন্তোষজনক জায়গায় রয়েছে, নাহলে রেপো রেটে কিন্তু হাত পড়তো। তৃতীয়ত, রেপো রেটটা না চেঞ্জ করেও ব্যাংকিং ইন্ডাস্ট্রিজকে পাওয়ারফুল করার চেষ্টা ভাবনা করা হচ্ছে। ব্যাংকিং ইন্ডাস্ট্রিজ এই মুহূর্তে সবচেয়ে বড় প্রবলেমের জায়গা রয়েছে, সেটা হচ্ছে লোন রিকভারি, যেটা কিন্তু বিরাট বড়ভাবে এনপিএটা কিন্তু ঝামেলায় ফেলছে আমাদেরকে। তো সেই জায়গাটাকে ক্লিয়ার করার জন্য আগে থেকে ব্যবস্থা নেওয়া, যাকে ইসিএল ফ্রেমওয়ার্ক, এই ব্যবস্থাটা করার কথা কিন্তু বলা হয়েছে। ফলে এইগুলো কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়তে চলেছে আগামী দিনের ব্যবস্থার ক্ষেত্রে। এবং স্টক মার্কেটে আমরা দেখেছি শেষ বেলাতে টোটাল ডিসিশনটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু একটা পজিটিভিটি দেখতে পেয়েছি, কিন্তু এই পজিটিভিটি মানে পার্মানেন্ট পজিটিভিটি নয়, এটা অবশ্যই বোঝা যায়। কিন্তু একটা ঘটনা ঠিক, যেটা মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলেছিল ইন্ডিয়ান ইকোনমি ডেড ইকোনমি, সেটা সম্পূর্ণ ভ্রান্ত এবং হয়তো প্রমাণিত হয় ভবিষ্যতে। যেটা আজ আমরা দেখতে পেলাম, এই ঘটনাটাকে কভার করার ছোট করে দরকার, সেটা হচ্ছে ইউএস শাটডাউন। ইউএস কিন্তু রীতিমতো ভাবে শাটডাউন করে ফেলেছে, আমরা কারণটাও জানি। সে কারণটা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে দুই পক্ষের মধ্যে কিন্তু সেনেটে গন্ডগোল বেঁধে গেছে। সেই গন্ডগোলটা হচ্ছে রিপাবলিকানের সঙ্গে, যেখানে মিস্টার ডোনাল্ড ট্রাম্প রয়েছে, তাদের সঙ্গে ডেমোক্রেটিক যেটা চাইছে সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো দেওয়া হোক। এখানে যে মিলিয়ন্স অফ আমেরিকান রয়েছে তাদেরকে একটা সুযোগ দাও, তাদের যে মেডিকেল ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো দেওয়া হোক। সেক্ষেত্রে কিন্তু এই ঘটনাটাকে রিপাবলিকান মানতে রাজি নয়। এবং এই অবস্থায় দাঁড়িয়ে থেকে প্রায় 1 লক্ষেরও বেশি গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে
উইদাউট পেতে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং উইদাউট পেতে লিভ দেওয়া হয়, এবং এটা কতদিন চলবে সেটাও জানা নেই। এরকম ঘটনা অতীতে একবার হয়েছিল অনেক কাল আগে, 18 সালে বোধহয়। কিন্তু এইরকম ঘটনার আলটিমেট ইম্প্যাক্ট কিন্তু আমেরিকার মার্কেটে পড়বে এবং প্রায় যেটা দেখা যাচ্ছে কয়েক ট্রিলিয়ন ডলারের কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র ইমার্জেন্সি সেক্টর ছাড়া বাকি সমস্ত সেক্টর কিন্তু কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়েছে, খরচ খরচা একদম কমিয়ে নিয়ে আসা হচ্ছে জিরোর কাছাকাছিতে। এরকম পরিস্থিতিতে বন্ধুরা তোমরা আমাকে বলবে কোন ইকোনমিটা ভালো চলছে, ইন্ডিয়ান ইকোনমি না আমেরিকান ইকোনমি? আলটিমেটলি ফার্মা সেক্টরে 100% ট্যারিফ চার্জ করে কোন ইকোনমিটার ক্ষেত্রে সত্যি ক্ষতি করে ফেললো, ইন্ডিয়ান ইকোনমি না আমেরিকান ইকোনমি? কমেন্ট বক্সে জানাও।